আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব সংক্রান্ত অর্থাৎ অষ্টম অধ্যায় সংক্রান্ত সৃজনশীল প্রশ্ন এসেছিল। একটা প্রশ্ন আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম, আর আরেকটি প্রশ্ন আজকে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শিক্ষার্থীদের অনুরোধে নিয়মিত বিশেষ করে এই অনলাইনে ফ্রি ক্লাস নিয়ে থাকি। তো অনেক শিক্ষার্থী হয়তো প্রশ্ন করতে পারে যে আমি অ্যাকাউন্টিংও ক্লাস নিই, আবার আইসিটিও ক্লাস নিই, তাই না? তো আমি মূলত অ্যাকাউন্টিংয়ের আমার কলেজে নিয়োগপ্রাপ্ত শিক্ষক, কিন্তু পরবর্তীতে আইসিটির উপর আবার এক্সট্রা বিশেষ করে বিদেশ থেকে, থাইল্যান্ড থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছিলাম। বাংলাদেশে বিভিন্ন প্রশিক্ষণ নিয়েছি এবং ডিপ্লোমা আইসিটির উপর ডিপ্লোমা নিয়েছি। এরপরে এই আমার কলেজে 2012 সাল থেকে আইসিটি শিক্ষক নেই আমার কলেজে। তো ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার মিলে ইন্টারমিডিয়েটে প্রায় 800 স্টুডেন্ট। তো সবার আইসিটি ক্লাস আমার নেওয়া লাগে। আবার এই আইসিটির পাশাপাশি হিসাব বিজ্ঞান তো আমার মাদার সাবজেক্ট, ওটাও নেওয়া লাগে। সেজন্য আইসিটি এবং হিসাব বিজ্ঞান দুই সাবজেক্ট মূলত আমি পড়াই। তো যাই হোক, আজকে বিকেলে লাইভে আইসিটি ক্লাস নিব, আর এখন আমি অ্যাকাউন্টিং নিচ্ছি। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। বরিশাল বোর্ড 2025 সালের প্রশ্ন। এখানে একটু উদ্দীপকের কিছু তথ্য দেওয়া আছে। এই তথ্যের আলোকে ক নম্বরে বলেছে অবচয়ের হার নির্ণয় করো। আচ্ছা, এই যে অবচয়ের হার নির্ণয় করো, এই কিন্তু পরিমাণে শিক্ষায় এবং সহজ প্রশ্ন। অবচয়ের হার নির্ণয় সূত্র হচ্ছে ক্রমহ্রাসমান-জের পদ্ধতিতে। এই যে ক্রমহ্রাসমান-জের পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় সূত্র হচ্ছে অবচয়ের হার সমান 100 ভাগ আয়ুষ্কাল গুণ 2। 100 ভাগ আয়ুষ্কাল গুণ 2, এটা হচ্ছে ক্রমহ্রাসমান-জের পদ্ধতিতে অবচয় নির্ণয়ের সূত্র। তো যাই হোক, ওই সূত্র অনুযায়ী আমরা অবচয় নির্ণয় করব। এই যে লক্ষ্য করি, অবচয়ের হার সমান 100 ভাগ আয়ুষ্কাল গুণ 2। এই সূত্র অনুযায়ী আমরা যদি সেট করি, তো 100 হচ্ছে সূত্র থেকে আসা 100, আয়ুষ্কাল প্রশ্ন দেওয়া আছে এই যে 10, আর এ গুণ 2। এটাকে এটা দিয়ে গুণ করে এটা দিয়ে ভাগ করলে 20% হবে, 20%। তো 20% হচ্ছে এই অবচয়ের হার। এখন একটি বিষয় বলে রাখি, ক্রমহ্রাসমান-জের পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে হলে অবচয়ের হার নির্ণয় বাধ্যতামূলক। অবচয়ের হার নির্ণয় করতে হবে। তো হারটা আমরা নির্ণয় করে নিলাম, যদিও ক নম্বরে বলেছিল এবং আমাদের পরবর্তীতেও কাজে লাগবে। খ নম্বরে যাব। খ নম্বরে কি বলেছে, খ নম্বর দেখব। খ নম্বরে বলেছে প্রথম 4 বছরের জন্য অবচয় সারণী প্রস্তুত করো। ক্রমহ্রাসমান-জের পদ্ধতিতে অবচয় ধরতে বলেছে। আচ্ছা, ক্রমহ্রাসমান-জের পদ্ধতিতে অবচয় ধার্য করার সময় ভগ্নাবশেষ মূল্য কিন্তু কোনো কাজে লাগে না। এই যে লক্ষ্য করি, ক্রমহ্রাসমান-জের পদ্ধতিতে অবচয় ধার্য করার সময় আমরা এইখানে অবচয় সারণীটা প্রস্তুত করব। খ নম্বরের ক্রমহ্রাসমান-জের পদ্ধতিতে অবচয় সারণী, উপরে উদ্দীপকের কিছু অংশ নিয়ে এসে রেখেছি। এখানে একটি বিষয় আমি আবারও বলছি, ক্রমহ্রাসমান-জের পদ্ধতিতে যখন অবচয় ধার্য করব, তখন এই যে ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে 20,000 টাকা, এই ভগ্নাবশেষ মূল্য কোনো কাজে আসবে না। যেমন আমরা সরলরৈখিক পদ্ধতিতে, বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে কিভাবে অবচয় নির্ণয় করি মনে আছে? এই ক্রমহ্রাস, বিশেষ করে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করে যেটা থাকে তার উপর ভিত্তি করে অবচয় যোগ্য মূল্যের উপর অবচয় নির্ণয় করি। বাট এই ক্রমহ্রাসমান-জের পদ্ধতিতে মেশিনের যে প্রারম্ভিক মূল্য, মেশিনের যে অর্জন মূল্য, মেশিনের যে মোট মূল্য, তার উপরে অবচয় ধরতে হবে। ভগ্নাবশেষ মূল্য বাদ যাবে না। এটা বারবার কিন্তু আমি বলি। কেন বারবার বলি? আমি একজন যখন ক্লাসের খাতা দেখি, পরীক্ষার খাতা দেখি, তখন দেখি শিক্ষার্থীরা এই মিস্টেকটা করে। সেই জন্য বলছি যে ক্রমহ্রাসমান-জের পদ্ধতিতে আমাদের অবচয় ধার্যের সময় ভগ্নাবশেষ মূল্য বিয়োগ হবে না। এবার আমরা লিখবো এই ছকটা কিভাবে অঙ্কন করবো লক্ষ্য করি। প্রথমে লিখবো বছর, মেশিনের প্রারম্ভিক মূল্য, অবচয়ের পরিমাণ, সমাপনী মূল্য, ক্রমযোজিত অবচয়। কোনো কোনো বইতে তোমরা দেখবে এই সমাপনী মূল্যটা শেষে আছে, ক্রমযোজিত অবচয়টা আগে আছে। কিন্তু আমার কাছে মনে হয় এই সমাপনী মূল্যটা যদি আগে লিখি তাহলে অঙ্ক করা সহজ হয়, সেজন্য এটা আগে লিখছি। এভাবে সাজালেও হবে, সমস্যা নেই। এবার লিখবো 2021 সালে জানুয়ারি মাসে মেশিনটি কিনেছে, তার মানে কি 21 সাল থেকে শুরু হবে। বছর 21, 22, 23, 24। এবার মেশিনের প্রারম্ভিক মূল্য কত হবে? 6 লক্ষ টাকায় মেশিন কিনেছে। মেশিনের আমদানি খরচ হচ্ছে এই 60,000 টাকা,
সংস্থাপন ব্যয় 1,00,000 টাকা, সব যোগ করে সম্ভবত 7,60,000 টাকা, সব যোগ করে মেশিনের মোট মূল্য হবে। এইটার উপর 10% 20% কাউন্ট করে যেটা হবে ক্যালকুলেটর করব, আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করব, ভুল কম হবে। কত হচ্ছে? 7,60,000 ইন্টু 20%, এই যে 1,52,000, 1,52,000 আমি পেলাম। ওই 1,52,000 টাকা এখানে লিখব। এবার সমাপনী মূল্যটা হচ্ছে প্রারম্ভিক মূল্য থেকে অবচয় বিয়োগ করে সমাপনী মূল্য বের হবে। 2021 সালের প্রারম্ভিক মূল্য 7,60,000, সেখান থেকে অবচয়ের পরিমাণ বিয়োগ করে সমাপনী মূল্য বের হলো। এখন একটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে 2021 সালে যেটি সমাপনী মূল্য, 2022 সালে সেটি কিন্তু প্রারম্ভিক মূল্য হয়। তাই এইটা আবার এইখানে চলে আসবে। এটির উপর আবার 20% কেটে এখানে লিখব, এটা থেকে এটা বিয়োগ করে আবার এইখানে লিখব। আমরা অবশ্যই ক্যালকুলেটর করব, ভুল কম হবে। এটা আবার এখানে লিখব, এটা থেকে 20% হিসেব করে যা হয় এখানে লিখব। এবার এই মোট টাকা থেকে অবচয় বিয়োগ করে এখানে লিখব। এই টাকাটা এখানে চলে আসবে, এটির উপরে 20% হিসেব করে এখানে লিখব, এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখব। এইভাবে অবচয় নির্ণয় করেছি এবং সমাপনী মূল্য নির্ণয় করেছি। এবার ক্রমযোজিত অবচয়টা আমি পরে নির্ণয় করব, কারণ ক্রমযোজিত অবচয়টা একসাথে নির্ণয় করতে গেলে অনেক শিক্ষার্থীর কাছে কঠিন মনে হয়। তো এটা আমি এখন করব শেষে। ক্রমযোজিত অবচয় হচ্ছে অবচয়ের সমষ্টি, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, অবচয়ের সমষ্টি। সেটা নির্ণয় করার জন্য প্রথম বছরের অবচয় এখানে লিখব, প্রথম বছরের অবচয়ের সাথে দ্বিতীয় বছরের অবচয় যোগ করে এখানে লিখব, এই মোটের সাথে আবার তৃতীয় বছরের অবচয় যোগ করে এখানে লিখব, এই মোটের সাথে চতুর্থ বছরের অবচয় যোগ করে এখানে লিখব। তার মানে কি, ক্রমযোজিত অবচয়ের আরেক নাম কিন্তু পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় যে আমরা জানি আস্তে আস্তে বাড়তে থাকে, মেশিন বিক্রি না করা পর্যন্ত বাড়তে থাকবে। মেশিনটা বিক্রি করলে ওই পুঞ্জীভূত অবচয় বাতিল করতে হয়, তাই না? তো যাই হোক, এই অবচয়টা এখানে লিখেছি, এটার সাথে এটা যোগ করে এখানে লিখেছি, এটার সাথে এটা যোগ করে এখানে লিখেছি, এটার সাথে এটা যোগ করে এখানে লিখেছি। এইটা হচ্ছে আমাদের এই অবচয় সারণী। খ নাম্বার হলো, তাই না? গ নাম্বারে কি বলেছিল? এবার খতিয়ানে দেখবো আমরা। গ নাম্বারে যদি অবচয় হিসাব, পুঞ্জীভূত অবচয় বা জাবেদা যাই বলুক না কেন, আমাদের কিন্তু এই অবচয়ের পরিমাণ কাজে লাগবে। তাই পরের নম্বর করার সময় কাজে লাগবে, ঠিক আছে? ফিরে এলাম। গ নাম্বারে বলেছে প্রথম 4 বছরের জন্য পুঞ্জীভূত অবচয় হিসাব তৈরি করো। পুঞ্জীভূত অবচয় হিসাব তৈরি করাটা সবচেয়ে সহজ। একটা মাত্র খতিয়ান করতে হবে, 4টা লাইন লিখতে হবে 4 বছরের জন্য। কিভাবে সেটা দেখব। তো হিসাব বলতেই কিন্তু খতিয়ান বোঝায়, লেজার। তো খতিয়ান আমরা বিভিন্ন রকম টানতে পারি, কিন্তু আমি মূলত চলমান যে ছক অঙ্কন করলাম, উপরের এইটা হচ্ছে আমাদের এই কিছুক্ষণ আগে যে খ নাম্বারের গণনা করেছি তার অংশ। মনে করি এটা ক্ষয়ের উত্তর, ওইটা দেখে দেখে আমরা এটা করব, গয়ের উত্তর দেব, তাহলে সুবিধা হবে। চলমান যে ছকে তো আমরা ঘর তো পারি, তাই না? খতিয়ান তো আমরা সেই ফার্স্ট ইয়ার থেকে, নবম শ্রেণী থেকে খতিয়ান শিখি, খতিয়ান তো পারি। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট, জেড ডেবিট ক্রেডিট। আর যারা নতুন তাদের জন্য বলা, খতিয়ানে লিখতে হয় জাবেদা পৃষ্ঠা, আর জাবেদার ছকের মধ্যে লিখতে হয় খতিয়ান পৃষ্ঠা, এটা তোমরা জানি। আচ্ছা, এইবার খতিয়ানে লিখব। প্রথমে তারিখ লিখব 2021 ডিসেম্বর 31, ডিসেম্বর 31। এখন কি লিখব? ছকে তো অনেকগুলি টাকা আছে। অবচয় এর জন্য একটা জাবেদা আছে, মনে আছে? অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে খতিয়ান করতেছি, জাবেদার কথা বলে কেন স্যার, তাই না? কারণ খতিয়ান করতে হলে মনে মনে জাবেদা করে নিতে হবে, ওই জাবেদা অনুযায়ী এই খতিয়ানে পোস্টিং দিব। যেমন প্রথম জাবেদাটা হচ্ছে আমাদের অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। টাকা হবে প্রথম বছরে এই 1,52,000 টাকা। তাহলে জাবেদাটা কি হলো? অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। সেজন্য অবচয় না লিখে পুঞ্জীভূত অবচয়ের ক্রেডিট দিকে টাকা লিখব,
ক্রেডিট দিকে, কারণ জাবেদাটা ছিল অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। পুঞ্জীভূত অবচয় যেহেতু ক্রেডিট, তাই ক্রেডিট দিকে টাকা বসবে, নাম হবে উল্টাটা। ক্রেডিটের টাকা ক্রেডিট দিকে লিখে দিব। এইবার 2022 ডিসেম্বর 31, এই 2022 সালের অবচয়টা নিয়ে আবার জাবেদা করব, ওই একই জাবেদা, অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তাহলে অবচয় খরচ নাম লিখে পুঞ্জীভূত অবচয় ক্রেডিট দিকে এই টাকাটা লিখব, 1,21,600 টাকা। এবং এটাও ক্রেডিট, এটাও ক্রেডিট, তাহলে ক্রেডিট ক্রেডিট যোগ করে ক্রেডিট দিকে লিখব। এবং আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে এই যে আমি জের পরিমাণ যেটি হচ্ছে তার সাথে এই পুঞ্জীভূত অবচয় মিলে যাবে। যেমন এই যে 2,73,600, 2,73,600 পুঞ্জীভূত অবচয় যে জের হবে তার সাথে এই লাস্টের এই ক্রমযোজিত অবচয়টা হুবহু মিলে যাবে প্রতি বছর। এবার 2023 সালের জন্য এটার জন্য জাবেদা হচ্ছে আবার সেই জাবেদা, অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। আচ্ছা, অনেক শিক্ষার্থীর মনে হতে পারে অবচয় তো আরো জাবেদা আছে, যে প্রতি বছরের অবচয় 2টা করে জাবেদা করি। প্রথমটা হচ্ছে অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, এটার মধ্যে অবচয় আছে, বাট পরের জাবেদাটা করি আয় বিবরণী ডেবিট, অবচয় ক্রেডিট, তাই না? আয় বিবরণী ডেবিট, অবচয় ক্রেডিট, তাহলে এখানে কোনো পক্ষের মধ্যে কিন্তু পুঞ্জীভূত অবচয় নাই। তো পুঞ্জীভূত অবচয়টা প্রতি বছরে একটি করে জাবেদায় থাকে। সেটা হচ্ছে আমরা অবচয়ের যে প্রথম জাবেদাটা করি সেটা হচ্ছে অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। সেজন্য অবচয় খরচ নাম লিখে পুঞ্জীভূত অবচয়ের ক্রেডিট দিকে টাকা লিখবো, এই 97,280 টাকা। আবার এটির সাথে এটা যোগ করে এখানে বসবে, তাই না? আচ্ছা, ওকে। এবার 2024 ডিসেম্বর 31 এটা নিয়ে জাবেদা করবো, সেম জাবেদা, অবচয় খরচ ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। পুঞ্জীভূত অবচয় ক্রেডিট দিকে টাকা লিখবো, এটা এখানে চলে যাবে। তা আমি কিন্তু প্রতিবার জাবেদা করে করে পোস্টিং দিয়েছি, খতিয়ান করার এইটা নিয়ম। কিন্তু অনেক শিক্ষার্থী কি করে, এটা মুখস্থ করে যে পুঞ্জীভূত অবচয়ের অবচয় খরচ লিখে এখানে টাকা লিখতে হয়। আমি একজন সরকারি কলেজের শিক্ষক, যখন ক্লাসে পড়াই তখন দেখি শিক্ষার্থীরা মুখস্থ করে র্যান্ডম এখানে লেখা অবচয় খরচ ডেবিট, অবচয় খরচ নাম লিখে এখানে টাকা লিখে। যখন জিজ্ঞেস করা হয় তুমি এটা কেন লিখলে, বলে স্যার এইভাবেই তো করতে হয়। না, আসলে নিয়মটা ওই রকম না। নিয়মটা হচ্ছে জাবেদা করে করে খতিয়ানে পোস্টিং দিব, এটা হচ্ছে নিয়ম। সেজন্য হিসাব বিজ্ঞান কোনো কিছু মুখস্থ করা যাবে না, বুঝে বুঝে করতে হবে। হিসাব বিজ্ঞান হচ্ছে বোঝার বিষয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে মাঝে মাঝে অনলাইনে ক্লাস নেই। তোমাদের যদি কারো অনুরোধ থাকে, কোনো অধ্যায় সম্পর্কে যদি তুমি আমাকে অনুরোধ করো অঙ্ক করার জন্য, আমি চেষ্টা করব সমাধান করানোর। যদিও আমি 2টা সাবজেক্ট পড়াই, অ্যাকাউন্টিং এবং আইসিটি। আমার কলেজে অ্যাকাউন্টিংয়েরও আমি একা শিক্ষক, আইসিটিরও আমি একা শিক্ষক। তো টোটাল কলেজের সব অ্যাকাউন্টিং এর ক্লাস, আইসিটি ক্লাস আমি নিই, যার কারণে অনেক ব্যস্ত থাকতে হয় আমাকে। আবার অনেক কমিটিতে থাকি, যার কারণে ব্যস্ত থাকতে হয়। ব্যস্ততার মাঝেও আমি ক্লাস নেওয়ার চেষ্টা করব।